আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দিল্লিতে দিনব্যাপী বাংলাদেশ বিরোধী সেমিনার। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার। জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে, সেমিনারেও সেসব তুলে ধরা হবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়েছে। রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতের এই অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলেছেন, ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে। দিল্লি বারবার ঢাকার সঙ্গে চ্যালেঞ্জ তৈরি করবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি। জানা গেছে যে সেমিনার আয়োজিত হতে যাচ্ছে এর শিরোনাম, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব। এটি আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ডিফেন্স নিউজ। সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি 4 জন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক এবং একাডেমিক ডক্টর আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। এই 4 জনের প্রত্যেকেই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে সুপরিচিত। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই 4 রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাইছে বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে। গত এক বছর ধরে ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, মিডিয়া সহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে। এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে। বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর উপর আলোচনা করবেন এই 4 বাংলাদেশি রিসোর্স পার্সন। দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মনোরাজ সিং মান। বিশেষ আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুধাকর জি। আলোচিত এই সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে, 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন একটি বিশেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে সেমিনারে। কনসেপ্ট নোটে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। জেনারেল চৌহান তার বক্তব্যে বলেছেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। এবার আমরা পূর্ব থেকে শুরু করব। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর এই বক্তব্যকে উদ্ধৃতি করে সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান তার পরবর্তী যুদ্ধ যা বেশি দূরে নয় সেটি বাংলাদেশ থেকে শুরু করবে। সুতরাং আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত রিসোর্স পার্সনদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এসেছে আমার দেশের কাছে। দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং স্থিতিশীলতা নির্ভর করছে শক্তিশালী, দৃঢ় এবং জনকেন্দ্রিক ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশি সাংবাদিক বদরুল আহসান। তিনি আওয়ামী সুবিধাভোগী একজন ভারতপ্রেমী সাংবাদিক হিসেবে সুপরিচিত। বদরুল আহসান দ্য ডেইলি স্টার, এশিয়ান এইজ সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে নিয়মিত লেখেন। তিনি শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি লিখেছেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদরুল আহসান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
গত এক বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এই বিষয়ে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে ডক্টর আবুল হাসনাত মিল্টনকে। তিনি লেখক এবং শিক্ষক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি ইউটিউবার হিসেবে অনেক বেশি পরিচিত। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই ব্যক্তি এখন অস্ট্রেলিয়াতে বসে ইউটিউবের মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত। তিনি একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। আবুল হাসনাত অন্তর্বর্তী সরকারের একজন কঠোর সমালোচক। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আনসার বাহিনীতে পরিণত করেছেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন ভারতপন্থী এই ফেসিবাদের দোসর। শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার এক অসাধারণ নেতা শিরোনামে একটি বইও লিখেছেন তিনি। সেমিনারে সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের জন্য আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে মৌলবাদের উত্থান এবং ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক। ফ্যাসিবাদের দোসর সাবেক এই কূটনীতিক জুলাই গণ অভ্যুত্থানের সরাসরি বিপক্ষে অবস্থান নেন। সে সময় তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। শেখ হাসিনার পতনের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু দেশে না ফিরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে এখন নৃশংসতা চলছে। এ ব্যাপারে বিশ্বের নীরবতা অত্যন্ত বেদনাদায়ক। এই পোস্ট দেওয়ার পর তিনি মরক্কো থেকে পালিয়ে কানাডায় চলে যান। পরে অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করে। রিসোর্স পার্সন হিসেবে সেমিনারে ব্যারিস্টার তানিয়া আমিরের আলোচনার বিষয় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা। দিল্লির ডিপ স্টেটের এই অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী ফ্যাসিবাদের এই দোসর 2006 সালে সুপ্রিম কোর্টের এজলাস ভাঙচুরের অন্যতম হোতা। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের জন্য রিটকারীদের একজন তিনি। আওয়ামী সুবিধাভোগী এই বিতর্কিত আইনজীবী 2024 সালে ডামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। 2009 সালে তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে দিল্লি। সেমিনারে ভারতীয় রিসোর্স পার্সনদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুধাকর জি ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার নীলেশ ভানট বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চাপানো নৃশংসতায় আন্তর্জাতিক গণমাধ্যমের নীরবতা, ডক্টর নাগালক্ষ্মী রমন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সন্ত্রাস দমন এবং কঠোর সীমান্ত ব্যবস্থাপনার গুরুত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জীব ল্যাঙ্গার আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্ব, রাষ্ট্রদূত মঞ্জু শেঠ বাংলাদেশে স্থিতিশীলতার জন্য ভারতের পদক্ষেপ গ্রহণ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পিসি নায়ার বাংলাদেশের 5 আগস্টের ঘটনায় বিদেশি শক্তির ভূমিকা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ভিপি সিং চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ সামরিক চ্যালেঞ্জের মুখে ভারত বিষয়ে আলোচনা করবেন। এছাড়া আরও বেশ কয়েকজন ভারতীয় রিসোর্স পার্সন বাংলাদেশ সহ আঞ্চলিক অন্যান্য বিষয়ে কথা বলবেন। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, এটাকে কোনোভাবেই সেমিনার বলা ঠিক হবে না। এটা স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী একটি প্রোপাগান্ডা। ভারত এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত চাপের মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লির মুখোশ খুলে দিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ভারতের বৈরী আচরণের ব্যাপারে এখন বিশ্ববাসী জানে। তিনি আরও বলেন, মোদী সরকার নানাভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন তারা তাদের বাংলাদেশি দালালদের মাঠে নামানোর চেষ্টা করছে। বদরুল আহসান, তানিয়া আমির এরা তো ভারত এবং আওয়ামী লীগের চিহ্নিত দালাল শ্রেণীর। এদের দিয়ে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে দিল্লি তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। সেমিনারের নামে ভারত বাংলাদেশ বিরোধী অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী। তিনি আমার দেশকে বলেন, ভারত বাংলাদেশ থেকে কোনো ধরনের শিক্ষা নেয়নি। আসলে তারা শিক্ষা নিতে চায়নি। ভারত চায় সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে যেকোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদ, ধর্মনিরপেক্ষ সংবিধান এই সব বয়ান নতুন কিছু নয়। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থী লোকের অভাব নেই। দিল্লি তাদের লোকজনদের নিজের স্বার্থে ব্যবহার করছে এবং করবে। তারা আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। ভারতের কাছ থেকে আমাদের সামনে বারবার চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই বিপ্লবের পক্ষে সব রাজনৈতিক দলের মধ্যে দৃঢ় ঐক্য দরকার। আমরা যেন কোনোভাবেই দিল্লির ফাঁদে পা না দেই। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।